তোমাদের সাথে যেটা ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে ইনকাম করার পরে তোমরা কি করতে পারো। 2, 3, 4, 5 বছর পরে বার্ন আউট হয়ে যাবে। 2 দিনে টাকা ডবল, হেরাফেরির মতন 10 দিনে টাকা ডবল। যে যদি বাই চান্স আমার চাকরি চলে যায়, আমার কাছে 6 মাসের টাকা আছে। সময় মনে রাখবে একটা কথা, টাকা কামানো যতটাই দরকার, ইকুয়ালি দরকার হচ্ছে হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। না, আজকে কোনো ব্লগ আসবে না। অনেক মাস আগে আমি একটা ভিডিও করেছিলাম, আই থিঙ্ক কিউএনএ ভিডিওই করেছিলাম, যেখানে তোমরা অনেক কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিলে রিলেটেড মানি। হ্যাঁ, সবারই আপনা সাপনা মানি সবারই লাইফে একটা প্রবলেম বা একটা সলিউশন হচ্ছিল মানি। তো কিভাবে ইনকাম করবে সেটার ব্যাপারে আজকে আমি কথা বলবো না, আগে এইসব ব্যাপারে কথা বলেছি। আজকে তোমাদের সাথে যেটা ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে ইনকাম করার পরে তোমরা কি করতে পারো। অ্যান্ড এটা হচ্ছিল আমার পার্সোনাল জিনিস, যেটা আমি করি। তো সেটা আজকে ফার্স্ট টাইম তোমাদের সাথে শেয়ার করছি। আর আমি কিন্তু তোমাদের কোনো অ্যাডভাইস দেবো না যে তোমাদের এটা করাই উচিত বা এটাই করো ওটাই ভালো না। আমি জাস্ট তোমাদের সাথে ইনফরমেশন শেয়ার করছি। এবার তোমরা এখান থেকে কোনটা ক্যাচ করবে, কোনটার ব্যাপারে আরও পড়াশোনা করবে, জানবে, সেটা পুরোপুরি তোমাদের ব্যাপার। আমি কিন্তু কোনো রকম তোমাদের কোনো অ্যাডভাইস মানে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দিচ্ছি না। আমি জাস্ট আমার পার্সোনাল ফাইন্যান্সটাকে কীভাবে ম্যানেজ করে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি তোমরা এর থেকে দেখে কিছু না কিছু শিখবে, কারণ ইউটিউবে আমি এরকম প্রচুর ভিডিও দেখি অ্যান্ড সামহাও আস্তে আস্তে আমি দেখেছি যে ইট হ্যাজ হেল্প মি। এনিওয়েজ, দেরি করবো না, লং ভিডিও হতে চলেছে, কারণ ফাইন্যান্স রিলেটেড অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করার আছে। তো হ্যাঁ, শুরু করছি। ফার্স্ট পয়েন্ট হচ্ছে ইনকাম সেগ্রিগেশন। মানে হচ্ছিল যে টাকাটা তোমরা ইনকাম করছো সেটাকে কীভাবে ডিভাইড করবে। এবার সবার কাছে না রেশিওটা বা পার্সেন্টেজ যেভাবে লোকে ডিভাইড করে সেটা ডিফারেন্ট হয়। আমি অনেক জায়গায় দেখেছি 60-30-10 রেশিও, 50-30-20 রেশিও, বাট যেটা আমি ফলো করি সেটা হচ্ছিল 50-30-20 রেশিও। স্ক্রিনে লিখে দেবো। 50% যেটা যায় সেটা হচ্ছিল আমাদের ডেইলি এক্সপেন্সেসে যায়, যেরকম রেন্ট দেওয়া হয়ে গেল, বাড়িতে ডাল ভাত আনা হয়ে গেল, মাছ আনা হয়ে গেল, মেডিকেল এক্সপেন্সেস হয়ে গেল, আর পেট্রোল ভরানো হয়ে গেলো, এরমভাবে। তো 50% চলে যাচ্ছে হচ্ছিল আমাদের খরচায়, মানে হচ্ছিল ডেইলি আমাদের নিজেদেরকে চালানোর জন্য চলে গেলো 50% টাকা। তারপর মানে যেটা তুমি মান্থলি ইনকাম করছো তার 50% চলে গেলো ডেইলি এক্সপেন্সেসে। তারপরে আসছে হচ্ছিল 30%। আমি মানে ইনভেস্ট করি, মানে টাকাটাকে নাহলে সেভিংসে দিই, নাহলে ইনভেস্ট করি। কোথায় করি সেই পয়েন্টগুলোতে পরে আসছি। তো 30% যায় হচ্ছিলো আমার সেভিংসে, অ্যান্ড 20% অ্যাকচুয়ালি হচ্ছিলো ফর ইউর পার্সোনাল ডিজায়ার। এবার আমার পার্সোনাল ডিজায়ারকে আমি দুভাগে ভাগ করেছি। একটা হলো ডিজায়ার অ্যান্ড একটা হচ্ছিলো চ্যারিটি। মানে আমি 10% টাকা যা আমার ইনকাম হচ্ছে তার 10% টাকা আমি একটা এরকম অ্যাকাউন্টে রাখি, সো দ্যাট সেটাতে আমার যদি মন কিছু করে আমি কিনতে পারি। কোনোদিনও এরকমভাবে চেষ্টা করবে যে এরকম একটা ডিজায়ারের জন্য একটা টাকা থাকে। সবসময় তুমি টাকা ইনকাম করছো অ্যান্ড সংসারে পুরোপুরি দিয়ে দিচ্ছ অ্যান্ড তুমি নিজের কোনো শখ পূর্ণ করছো না, এরকম করে 2, 3, 4, 5 বছর পরে বার্ন আউট হয়ে যাবে। মনে হবে কি আমি কাজ করে কী করবো, আমার তো কোনোই শখই পূর্ণ হয় না। এটা হয়, এটা একটা হিউম্যান সাইকোলজিও আছে, এটা ব্যাপারেও তোমরা ইউটিউবে অনেক ভিডিও দেখতে পারো। তো নিজেদের জন্য কিছু টুকটাক জিনিস কেনা উচিত, তাতে মন ভালো থাকে অ্যান্ড তোমরা মোটিভেটেডও ফিল করবে যে হ্যাঁ আমি আরও কাজ করব, আরও আমার স্বপ্নটাকে পূর্ণ করবো। সো ইটস কোয়াইট মানে নর্মাল যে যদি তোমাদের কিছু ডিজায়ার থাকে অ্যান্ড তোমরা ইনকাম করে সেটাকে ফুলফিল করতে চাও। তো যাই হোক, 10% আমি আমার ডিজায়ারের সাইডে দিই অ্যান্ড 10% আমি চ্যারিটির সাইডে দিই। এবার তোমরা এটাকে কী পার্সেন্টেজে ডিভাইড করবে সেটা পুরোপুরি তোমাদের ব্যাপার। এটা হলো আমি ইনকামটাকে কীভাবে সেগ্রিগেট করি। সেকেন্ড পয়েন্ট আসছে যে আমি ইনকামটাকে কোথায় কোথায় ইনভেস্ট করি, বা তোমরা কোথায় কোথায় ইনভেস্ট করতে পারো, কি পলিসিস আছে। তো অনেক রকম জিনিস আছে যেখানে তোমরা ইনভেস্ট করতে পারো। ফার্স্ট হচ্ছিল মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ডের মধ্যে অনেক টাইপ আছে, আমি সব টাইপ এখানে লিখে রেখেছি। ইকুইটি আছে, হাইব্রিড আছে, আর আছে হচ্ছিলো ডেট ফান্ড। ইকুইটি কি? ইকুইটি হচ্ছিলো যেটাতে হাই রিস্ক থাকে অ্যান্ড ইকুইটি আন্ডারেও অনেক কিছু পড়ে, স্মল ক্যাপ, মিড ক্যাপ, ফ্লেক্সি। তো এইগুলোর ব্যাপারে যদি ডিটেলে যাই না তাহলে অনেক লম্বা হয়ে যাবে। বাট উপরে মানে যে শর্ট ফর্মে যদি তোমাদের বলি কিসে ইনভেস্ট করা যেতে পারে, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা যেতে পারে, স্টকসে ইনভেস্ট করা যেতে পারে, ফিক্সড ডিপোজিটে তোমরা টাকা রাখতে পারো, পোস্ট অফিসে তোমরা টাকা রাখতে পারো, অ্যান্ড গোল্ড বন্ডও পাওয়া যায়, সেটাতেও তোমরা টাকা ইনভেস্ট করতে পারো। আপাতত এই 5টাই আছে যেটা আমি পার্সোনাল লাইফে মানে করেছি। এখনও অবধি আমি গোল্ড বন্ডে ইনভেস্ট করিনি, বাট হ্যাঁ এই কনসেপ্টটা আমি শুনে রেখেছি। তো 5টা জায়গা আছে যেখানে তোমরা ইনভেস্ট করতে পারো। এবার 5টা জায়গার মধ্যে তোমাদের দেখতে হবে কিছু কিছু জায়গায় তোমরা যদি ইনভেস্ট করো না তো হাই রিস্ক থাকে। রিস্কটা কি, যে হয়তো সেই কোম্পানিটা বন্ধ হয়ে গেল, তো তোমাদের টাকা লসও হতে পারে। তো যখন কোনো কোম্পানিতে হাই রিস্কে তোমরা মানিটাকে রাখছো তো হাই প্রফিট আসারও চান্স থাকে, যে প্রফিট হয়ে গেলো তো তোমরা পেয়ে গেলে। মিউচুয়াল ফান্ড ইজ অল অ্যাবাউট দ্যাট। এবার মিউচুয়াল ফান্ডের ব্যাপারে তোমাদের নিজেদের ভালো করে বসে পড়াশোনা করতে হবে। 1-2 মাস যদি তোমরা মন দিয়ে পড়াশোনা করো সবাই শিখে যেতে পারে মিউচুয়াল ফান্ডের ব্যাপারে। তো মিউচুয়াল ফান্ডে তোমরা ইনভেস্ট করতে পারো। সেকেন্ড, তোমরা স্টক কিনতে পারো। যেরকম স্টক আই থিঙ্ক তোমরা সবাই জানো, কোনো একটা কোম্পানির
একটা পার্টিকুলার শেয়ার সেটাকে স্টক হিসাবে মানে আমরা কিনতে পারি, যেরকম টাটা মোটরস হয়ে গেল। তো টাটা মোটরসের একটা সময় আমার মনে আছে যখন টাটা মোটরসের আমি স্টক কিনছিলাম, তো আমি আর পিকলি অনেক এইসব ব্যাপারে কথা বলতাম। পিকলি হচ্ছিল আমার মামার মেয়ে, প্রিয়াঙ্কার ভালো না, এক সেকেন্ড, হ্যাঁ। তো আমি আর পিকলি অনেক এই নিয়ে কথা বলতাম। তো তখন আমাকে বলেছিল টাটা মোটরসে ইনভেস্ট করা উচিত তুয়া দিদি। আমি ওকে বলছিলাম হ্যাঁ আমিও এই স্টকটা দেখছিলাম। তো তখন যখন আমরা দেখেছিলাম তখন ওটা ছিল 500, আমি কিছু টাকা দিয়ে 500-এর স্টক কিনেছিলাম। অ্যান্ড যখন সেটাকে সেল করেছিলাম দ্যাট ওয়াজ অ্যারাউন্ড আমি লাস্ট ইয়ার বা তার আগেই সেল করে দিয়েছিলাম। তো যখন আমি বিক্রি করেছিলাম সেটার দাম বেড়ে গেছিলো 800 টাকা। তো আমার প্রফিট হয়েছিল 300 টাকা পার স্টক। এবার আমি যতগুলো কিনেছি সেই ওয়াইজ ইনটু করে দিলে আমি এত টাকা লাভ করেছি। কেউ যদি ধরো একটা 10,500 লাগিয়ে থাকে, সে হয়তো 15,000 টাকা পেতে পারে। দিস ইজ দি গুড পয়েন্ট অ্যাবাউট স্টক। ব্যাড পয়েন্ট কি, অনেক এরকম স্টকে আমি টাকা লাগিয়েছিলাম যেখানে হয়তো আমি 20 টাকায় স্টকটা কিনেছিলাম অ্যান্ড সেই প্রাইসটা পড়ে 10 টাকা এসে গেছে। তো এইগুলো কোনো বেটিং না যে তুমি চলো লাগিয়ে দেখি যদি বেড়ে যায়, যদি এটা হয়ে যায়, এরকমভাবে হয় না। যে কোনো জায়গায় ইনভেস্ট করার আগে তোমাদের রিসার্চ করা দরকার, পড়াশোনা করা দরকার, পুরো ব্যাপারটা বুঝে তারপরেই টাকা লাগাবে। এত কষ্ট করে ইনকাম করছো, এই যে ফালতু পলিসিগুলো আছে না, 2 দিনে টাকা ডবল, হেরাফেরির মতন, 10 দিনে টাকা ডবল, 50 দিনে টাকা ডবল, এইসবে একদমই লাগাবে না। আমি নিজেও একবার এরকম করে ফেসেছি। তো অনেক আগের কথাই বলছি, অনেক এরকম আমি ফেসেছি, অনেক না একবারই ফেসেছিলাম। তো এরকম একদম এরকম টাকা কিছু করবে না। খুব ঠান্ডা মাথায় ভেবে চিনতে টাকা রাখবে, যেখানেই রাখো, মিউচুয়াল ফান্ডে রাখো, স্টকে রাখো। আর যদি তোমাদের মনে হয় যে না আমরা এত হেডেক নেবই না, এমন একটা জিনিসে টাকা রাখবো যেটা আমি জানি কোনোদিনই নষ্ট হবে না, মানে 99% কোনো রিস্ক ফ্যাক্টর নেই, সেটা হচ্ছে ফিক্সড ডিপোজিট। তোমরা ব্যাংকে গিয়ে ফিক্সড ডিপোজিট করে রাখতে পারো। বাট ফিক্সড ডিপোজিটে একটা মাইনর প্রবলেম তোমাদেরকে বলতে চাই, সেটা হচ্ছিল ফিক্সড ডিপোজিটে মোটামুটি ওরা যা পার্সেন্টেজ দিচ্ছে না, মানে যে পার্সেন্টেজ তোমাকে সুদ দেবে, ইন্টারেস্ট দেবে, ইনফ্লেশনও কিন্তু একটা ফ্যাক্টর আছে। ইনফ্লেশন মানে কি, প্রত্যেক বছর না আমাদের টাকার ভ্যালু কমতে থাকে। মানে তোমার কাছে আজকে 100 টাকা আছে, 100 টাকাতে তুমি যা যা জিনিস আজকে কিনতে পারছো, আজ থেকে 5 বছর পরে কিন্তু তোমরা 100 টাকায় কিনতে পারবে না। ইনফ্লেশন টাকার ভ্যালুটাকে কমিয়ে দেয়। যেমন ছোটোবেলায় আমরা শুনতাম না, মানে মা বলতো 20 পয়সায় আলু কাবলি খেতাম, মানে 20 পয়সায় মানে কি এটা খেতো ওটা খেতো, আইসক্রিম খেতো 20 পয়সায়। বাট এখনকার দিনে 20 পয়সাই নেই, উঠে গেছে। মানে মার্কেটে তুমি আর 20 পয়সা পাবে না, বিকজ সেটার কোনো ভ্যালু নেই। তো 10, 20, 15 বছর আগে যে টাকার যে ভ্যালুটা ছিল সেটা আস্তে আস্তে করে কমবে। তো আমাদের ফিক্সড ডিপোজিটে এমনভাবে টাকা রাখতে হবে যাতে কিনা মানে সেই টাকাটা ভ্যালু যাতে ব্যাংকে বসে বসে না কমে। তো সেটা যেন তোমাদের দেখে নিতে হবে। যদি তোমাকে একটা ব্যাংক ফিক্সড ডিপোজিটে 6% দিচ্ছে আর ইনফ্লেশন রেট 6% হয়েছে, তার মানে হচ্ছে তোমার টাকা না বাড়ছে না কমছে। এবার যদি এটা একটু আপ হয় তাহলে তুমি মানে টাকা মানে তোমার বাড়ছে, আর যদি এটা ডাউন হয় তাহলে তোমার ব্যাংকে বসে বসে টাকা চলে যাচ্ছে। তো এইগুলোর ব্যাপারে আগেন তোমরা একটু পড়াশোনা করো। দেখো কষ্ট করে ইনকাম করছো, একটু যদি পড়াশোনা করে ইনভেস্ট করো তাহলে কি তোমাদের টাকাটা সেফ থাকবে। আর এইগুলো আগেন আমি যা বলছি সব আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, তো এটা হয়ে গেল স্টক, মিউচুয়াল ফান্ড, স্টক, ফিক্সড ডিপোজিট, আর আচ্ছা আর কিছু, আচ্ছা পোস্ট অফিসেও তোমরা টাকা রাখতে পারো। ইট ইজ অলমোস্ট লাইক ফিক্সড ডিপোজিট। এইগুলো আমাদের অ্যাকচুয়ালি ফ্যামিলিরা বলে যে পোস্ট অফিসে টাকা রাখতেই হবে, LICতে টাকা রাখতেই হবে। তো তাদের কথা শুনেও কিছু জিনিস আমি আর অমিত করে নিই, বাট ওখান থেকে খুব একটা হাই রিটার্ন আমরা পাই না। এনিওয়েজ, তারপরে চলে গেল দুটো বেসিক পয়েন্ট। এই দুটো পয়েন্ট যদি তোমরা লাইফে ফলো করো, বিশ্বাস করো তোমাদের লাইফ অনেক 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 ইজি হয়ে যাবে। সেই দুটো পয়েন্ট কি? দুটো জিনিস, একটা হচ্ছে হলো মেডিক্লেম আর একটা হচ্ছে হলো টার্ম ইন্স্যুরেন্স। তো মেডিক্লেম কি তোমরা সবাই জানো, মা বাবার জন্য বলো, নিজের জন্য বলো, সবার একটা মেডিক্লেম থাকা উচিতই উচিত। কালকে কার কী রোগ হয় না কেউ বলতে পারে না, কালকে কার কখন কি অ্যাক্সিডেন্ট হয় কেউ বলতে পারে না। তো সবসময় একটা প্রিকশন নিয়ে থাকা উচিত। আমারও লাইফে অনেক এরকম ফেজ গেছে যেখানে হয় না সাডেন কিছু হয়েছে অ্যান্ড দেন মেডিক্লেম থেকে সেই টাকাটা আমরা পেয়েছি। তো ইট ইজ ভেরি হেল্পফুল। আগে জানো তো আমার বাড়িতে বলতো যে মেডিক্লেম করা যাবে না, মেডিক্লেম করলেই শরীর খারাপ হয়। এগুলো একদম ফালতু কথা। মেডিক্লেম করলে শরীর খারাপ হয় না। মেডিক্লেম করে রাখলে তুমি তোমার ফ্যামিলিকে প্রোটেক্ট করে রাখছো। হয়তো মেডিক্লেমের জন্য যে প্রিমিয়ামটা তোমার দিতে হচ্ছে হয়তো 15,000 কি 20,000 টাকা দিতে হচ্ছে, বাট সেই টাকাটা দেওয়া মানে কি যে তুমি যার জন্যই মেডিক্লেম করছো নিজের জন্য যদি করো তাহলে তুমি জানবে যে আমি প্রোটেক্টেড। নিজেকে প্রোটেক্ট করাটা খুব দরকার। না হলে তুমি ভাবো 20,000 টাকা দিলে না, তোমার কোনো ডিজিজ হলো বা তোমার ভগবান না করো কোনো রকম অ্যাক্সিডেন্ট হলো, তো তোমার বিল হলো 10 লাখ টাকা। তো এত বছর ধরে যে টাকাটা তোমরা সেভ করবে সেটা সাডেনলি দেখবে তুড়িতে চলে গেল। মেডিকেল খরচা কিন্তু আমাদের দেশে যথেষ্ট বেশি, তো মেডিক্লেম করাটা খুবই দরকার। আর টার্ম ইন্স্যুরেন্স তুমি তোমার ফ্যামিলির জন্য
করে যেতে পারো। ইন কেস তোমার যদি কোনো কিছু হয় তো দে উইল গেট দ্য মানি। কারণ অনেকের উপরে লোন থাকে, অনেকের বাচ্চা ছোট থাকে, তো তাদেরকে কে সাপোর্ট করবে? যদি তোমরা সেই লজিকে ভাবো তো টার্ম ইন্স্যুরেন্স ইজ সামথিং দ্যাট ইউ শুড হ্যাভ। অ্যান্ড অল্প টাকা থেকেই টার্ম ইন্স্যুরেন্স শুরু হয়ে যায়, তো আমার মনে হয় এটা গুড আইডিয়া করতে পারো। অ্যান্ড এলআইসিও আছে, এলআইসি আমারও এলআইসিতে ইনভেস্ট করা আছে। তো হ্যাঁ, আমার এলআইসি কন্টিনিউ করেছি। অমিতর আগে এলআইসি ছিল, বাট ইভেনচুয়ালি ও ভেঙে দিয়েছে। আর এটা অমিতের ফাইন্যান্সের ব্যাপারে আমি কথা বলছি না, এটা শুধু আমার ফাইন্যান্সের ব্যাপারে কথা বলছি। আর নেক্সট হচ্ছে তোমাদের একটা এমার্জেন্সি ফান্ড থাকা দরকার। আমি জানি আজকে ভিডিওটা না একটু বোরিং লাগবে তোমাদের, বিকজ ফাইন্যান্স নিয়ে লোকে অ্যাকচুয়ালি জানতে সেরকম একটা চায় না। বাট আজকে ভিডিওটা না চেষ্টা করো একটু পার্টে হলেও শুনো। কি বলো তো, এটা খুব হেল্পফুল লাইফে। মানে টাকাটাকে কিভাবে রাখবে, কোথায় রাখবে, এগুলো যদি একটু মানুষ বুদ্ধি লাগিয়ে করে নেয় না, লাইফটা একটু বেটার হয়। তো যাই হোক, তো নেক্সট হচ্ছে হলো এমার্জেন্সি ফান্ড। এমার্জেন্সি ফান্ডটা কি? ধরো কালকে তোমার চাকরি চলে গেলো, বা তোমার সোর্স অফ ইনকাম, বা তোমার বিজনেস কোনো কারণে বন্ধ হলো, যেটা তোমার সোর্স অফ ইনকাম সাডেনলি বুম সেটা বন্ধ হয়ে গেল। তো মানুষ তোমার কী হয়, প্যানিকই হয়ে যায়, পার্সোনাল লোন নিয়ে নেয়, লোকের কাছে ধার করে। তো সেটা যাতে তোমার না করতে হয়, সবসময় একটা কুশন ক্রিয়েট করবে। কুশন মানে কি? বালিশ। আমরা যেরকম বালিশ ইউজ করি, কুশন মানে বেসিক্যালি নিজেদেরকে একটা প্রোটেকশন দেবে। প্রোটেকশনটা কীভাবে দেবে? যে 3 থেকে 6 মাস যেটা তোমার খরচা, ধরো তোমার আজকে ফ্যামিলি চালাতে খরচা হচ্ছিলো 10,000 টাকা, তাহলে 6 মাসের টাকা মানে 60,000 টাকা তুমি আলাদা করে একটা অ্যাকাউন্টে ফিক্সড ডিপোজিট করে রেখে দাও। যে যদি বাই চান্স আমার চাকরি চলে যায়, আমার কাছে 6 মাসের টাকা আছে, এবার আমি 6 মাসে কী করবো? 6 মাসে আমি আবার চাকরি খুঁজে নেবো, অ্যান্ড মাই লাইফ উইল বি সেট। বা তোমার কাছে যদি টাকা না থাকে 6 মাসটাকে সাস্টেন করার, তাহলে তুমি কী করবে? ধার করবে। ধারে তুমি ফেসে যাবে। তো দ্যাট ইজ নট সামথিং, দ্যাট ইজ নট আ গুড থিং টু ডু। তো বেটার হচ্ছিলো তোমরা একটা এমার্জেন্সি ফান্ড বানিয়ে রাখো। কেউ মানে অনেকে আমি দেখেছি অ্যাডভাইস করে যে 3 মাসের এমার্জেন্সি ফান্ড থাকা দরকার, অনেকে বলে 6 মাস, অনেকে বলে 1 বছর। যেটা আমাদের মতন মানে যেটা আমার মনে হয় যে সবাই করা উচিত আর করতে পারবে, সেটা হচ্ছিলো 6 মাসের একটা এমার্জেন্সি ফান্ড আস্তে আস্তে করে বিল্ড করো। একদিনে তো তুমি 6 মাসেরটা পারবে না বিল্ড করতে, 2 বছরের টার্গেট রাখো যে আমি একটা এমার্জেন্সি ফান্ড বানাবো। আর এই যে এগুলো সব কথাগুলো বলছি না, এগুলো একদিনে হবে না। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর পরে তোমরা এটার রেজাল্ট দেখতে পাবে। ওই যে হয় না, ছোটোবেলায় আমার মা একটা এলআইসিতে পলিসি করেছিল, যেখানে ছোটোবেলায় আই থিঙ্ক মাসে 100 টাকা করে মা রাখতো। তো এই আমার বিয়ের 1 বছর আগে বা বিয়ের 1 বছর পরে মা 27,000 টাকা পেয়েছিল, 27,000 মা পেয়েছিল। তো হ্যাঁ, ওই ধরো 20 বছরের পলিসি ছিল বা কত বছরের ছিল আমি জানিও না, বাট এই 100 টাকা রাখতো, অ্যান্ড তার ফল এই 20-22 বছর পরে মা 27,000 টাকা পেয়েছিল। তো যেইগুলো তোমাদের বলছি না, এগুলো হচ্ছে লং টার্মের ব্যাপার। আস্তে আস্তে করে ইনভেস্ট করো, ফল ডেফিনেটলি দেখতে পাবে। আজকে ভাবে ধর অতদিন কে টাকা রাখবে, বাঁচবো কি বাঁচবো না, ওরম ভাবলে হয় না। যদি বেঁচে থাকো তখন কী হবে? তো ভালোভাবে ইনভেস্টমেন্ট প্ল্যান করাটাই উচিত। হয়ে গেল এমার্জেন্সি ফান্ডটা, তোমরা বুঝে গেলে। এবার চলে আসছে ইএমআই। তো আজকাল না মানুষের মধ্যে একটা খুব বাজে টেন্ডেন্সি আছে, আর ব্যাংকই আমাদের মাথায় আমার মনে হয় এই টেন্ডেন্সিটা আনছে। সেটা হচ্ছিলো, আজকে আমার গাড়ি লাগবে, আমি নিয়ে নেবো, ইএমআই দিয়ে দেবো। আজকে আমার ফোন লাগবে, আমি নিয়ে নেবো, ইএমআই দিয়ে দেবো। আজকে এসি লাগবে, নিয়ে নেবো, ইএমআই দিয়ে দেবো। ইটস আ ভেরি 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 রং কনসেপ্ট। আমি জানি না কেন এভরিওয়ান ইজ ফলিং ইনটু ইট। একটা হয় দরকারে ধার নেওয়া, একটা হচ্ছিলো অকারণে ধার নেওয়া। ভাবো তুমি একটা ফ্যামিলিতে আছো যেখানে সাডেনলি ফ্রিজ খারাপ হয়ে গেল, এবার তোমার কাছে কোনো অপশান নেই, তোমার তো ফ্রিজ কিনতে হবে, নাহলে সবজি পচে যাবে, মাছ পচে যাবে। ওটা হচ্ছিলো দরকার, যে ঠিক আছে আমার কাছে আমার পয়সা নেই, আমার কাছে কোনো উপায় নেই, আমি একটা ফ্রিজ কিনে নিই, মাসে মাসে শোধ করে দেবো, কারণ ফ্রিজ আমার দরকার, মানে সবজি মাছ রাখতে হয়তো তোমার লাগে। এবার ধরো তুমি ঠিক করলে একটা আইফোন কিনবে, তো আইফোন তোমার দরকার না, তুমি 6 মাস ধরে টাকা জমাও, টাকাটা জমানো হয়ে গেলে 6 মাস পরে কেনো আইফোনটা। বাট ইমিডিয়েটলি ধারে কিনছো, বাই চান্স তোমার যদি কালকে চাকরি চলে যায় বা ফ্যামিলিতে কোনো রকম ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে, তখন তুমি ইএমআইটা কী করে দেবে? তো ইএমআই ইজ সামথিং যেটার থেকে আমি অন্তত দূরে থাকি। আমার মনে হয় যে আমার লাইফে পিস দরকার। আর যখন আমার মনে হবে যে আমার কাউকে টাকা দিতে হবে প্রত্যেক মাসে বা এরম ব্যাপার, আমার উপরে খুব প্রেশার ফিল হয়। এটা আমি অ্যাজ আ পার্সন তোমাদের বলছি। তো আমি তোমাদেরকে অ্যাজ আ মানে মানুষই বলবো, যদি তোমরা পারো ইএমআই অপশান না অ্যাভেল করে 6 মাস, 9 মাস, 1 বছর ধরে তোমরা টাকা জমাতে পারো, অ্যান্ড দেন 1 বছর পরে ওটা একদম ফ্রেশলি কিনতে পারো। কেনার সাথে সাথে ওটা তোমার হয়ে গেল, তোমার কোনো কারোর কাছে ধার নেই, কিছু দেওয়ার নেই, কোনো হেডেক নেই। তো ইটস আ ভেরি গুড ওয়ে। এবার হ্যাঁ, এবার তোমরা ইএমআই নিতে চাও কি চাও না সেটা তোমরা ডিটারমাইন করবে। তো হয়ে গেল এইগুলো সব পয়েন্ট আই থিঙ্ক কভার করে দিয়েছি। আই থিঙ্ক তোমরা বুঝে গেছো যে কীভাবে ইনভেস্টমেন্ট করতে হয় না করতে হয়। এবার মিউচুয়াল ফান্ড, স্টক আর ফিক্সড ডিপোজিটে কোনো রিসার্চ করেনি, মিউচুয়াল ফান্ড, স্টক এইসবের ব্যাপারে তোমাদের রিসার্চ করা উচিত। ওকে,
নেক্সট পয়েন্ট যেটা আমি ভুলে গেছিলাম বলতে, সেটা ছিল গোল্ড। আমরা অ্যাজ আ মেয়ে কিন্তু খুব গোল্ডে ইনভেস্ট করতে পছন্দ করি। ইনভেস্ট কেন? কারণ আমাদের মনে হয় যে সোনা থাকলে আমাদের ফিউচারটা প্রোটেক্টেড থাকে। বাট গোল্ড ইজ নট অ্যাকচুয়ালি অ্যান ইনভেস্টমেন্ট। আবার খুব একটা খারাপও ব্যাপার না, রিজনটাও তোমাদেরকে বলছি। ভাবো তোমার কাছে 1 লাখ টাকা সোনা আছে। এবার তুমি যখন 1 লাখ টাকার, আজকে যদি সোনার ভ্যালুটা 1 লাখ টাকা হয়, তো তুমি যখন যে কোনো দোকান থেকে তুমি যদি সোনাটা কিনে থাকো না, একটা তুমি মেকিং চার্জেস যেটা দিয়েছো সেটা তোমার লস, সেটা তুমি কোনোদিনও ফেরত পাবে না। জিএসটি যেটা দিয়েছো 3%, সেটাও তুমি ফেরত পাবে না। তো ওইটা তো বাদ চলেই গেল। সোনার ভ্যালু ভাবো, আজকে এইটা সোনা, এইটুকু আমার কাছে সলিড সোনা আছে, এটা আমি দিলাম, আজকে এটার ভ্যালু হলো 1 লাখ টাকা। তো তুমি সেই 1 লাখ টাকাটাও কিন্তু পাবে না। সব কোম্পানির একটা পলিসি থাকে, কারো 3%, কারো 4%, কারো 10%। ওই পার্সেন্টেজটা কাটবে। ভাবো 1 লাখ টাকায় তুমি হয়তো 90,000 টাকা পাবে, বা 1 লাখ টাকায় তুমি হয়তো 95,000 টাকা পাবে, বাট একদম এক্স্যাক্ট 1 লাখ টাকা কিন্তু তুমি পাবে না। বাট তাও আমি বলবো যে ভালো। কেন বলতো, যদি গোল্ডের প্রাইস বাড়তেই থাকে। মা আমাকে কি বলছিল, মার বিয়ের সময় নাকি বা সামথিং, তখন নাকি 1 ভরি সোনা মানে 5,000 টাকা ছিল। তো ভাবো যে কতটা ডিফারেন্স। তো গোল্ডের ভ্যালু আমি ফিল করি যে সবসময় অ্যাপ্রিসিয়েটই করে, বাট স্টিল ইট ইজ নট অ্যান অ্যাসেট। কেন বলো তো? কারণ মেয়েরা নিজেদের সোনা জিনিস বিক্রি করতে চায় না, মানে অভাবে না পড়লে কেউ বিক্রি করতে চায় না। হ্যাঁ, অনেক সময় তারা এক্সচেঞ্জ করে নতুন কোনো ডিজাইন নিতে চায়, বাট কেউ অভাবে না পড়লে কিন্তু ভাবে না যে সোনা বিক্রি করবো। অভাবে পড়লেই লোকে সোনা বিক্রি করে। তো ইটস নট অ্যান ইনভেস্টমেন্ট, বাট অ্যাট দ্য সেম টাইম একটা আগেন ওটাও একটা কুশন হিসাবে কাজ করে, যে কোনো বিপদ আসলে আমার কাছে আছে সোনা, ইট উইল হেল্প মি। সো এটাই হচ্ছিলো ব্যাপার। আর তোমরা যদি অ্যাকচুয়ালি গোল্ড ইনভেস্টমেন্ট করতে চাও, তাহলে তোমাদের গোল্ড বন্ড কিনতে হবে, যেখানে কোনো তোমার মেকিং চার্জ লাগবে না, অ্যান্ড ওখানে ওরকমভাবে মানে লসটা হয় না। যা প্রাইস অ্যাপ্রিসিয়েট হবে সেটাই তোমরা পেয়ে যাবে। তো তোমরা চাইলে গোল্ডে ইনভেস্ট করতে পারো। যেরকম আমি পার্সোনালি মনে করি যে অল্প হলেও তো কিছু টাকা সরিয়ে কিছু কিনে রাখছি, কোনোদিনও আপদে বিপদে আমার কাছে জানবো যে এটা আছে, তো এটা আমি বিলিভ করি, তো আমি করি। তো হ্যাঁ, দ্যাট ইজ রিলেটেড টু গোল্ড। একটা জিনিস আমি মিস করে গেছি, সেটা হলো মিউচুয়াল ফান্ডে তোমরা এসআইপি করতে পারো। এসআইপি মানে হচ্ছিল কি, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। মানে প্রত্যেক মাসে তুমি 5,000 টাকা করে রাখছো, বছরের শেষে তুমি 60,000 টাকা রাখছো। এবার যদি 10 থেকে 12% ইন্টারেস্ট পাও, তাহলে সেইভাবে ধরে রাখো 65 কি 70,000 তোমার টাকা হচ্ছে। মিউচুয়াল ফান্ডে রাখলে কি কম্পাউন্ড ইন্টারেস্টে বাড়ে। ছোটোবেলায় আমরা পড়াশোনা করেছি সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, সেইভাবে টাকাটা বাড়ে। তো এটা হচ্ছিল সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। আগে আমি তোমাদের বলছি না করতে, এটা আমি করি, তোমরাও এটা ট্রাই করতে পারো। একবারে লামসাম সবার কাছে টাকা থাকে না যে রাখবে, বা যদি তোমরা নিজেদের ফাইন্যান্সটাকে ডিসিপ্লিন করো, যে প্রত্যেক মাসে আমি এত টাকা পাই, এত টাকা আমি এইভাবে খরচা করি, এই টাকা 5,000 টাকা আমি মাসে বাঁচাতে পারছি, সেটা আমি প্রত্যেক মাস এসআইপিতে রাখবো, মানে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে আমি রাখবো, সো দ্যাট আমার টাকাটা গ্রো হতে পারে। আর একটা কথা মনে রাখবে, যে টাকার গ্রোথ দেখতে গেলে না, তোমাদের টাইম দিতে হবে। টাইম অ্যাজ এ মানে কিছু সময় দিতে হবে টাকাটাকে গ্রো করার। লং টার্ম শুড বি দ্য গোল। শর্ট টার্মে কিন্তু টাকা ওরমভাবে তোমরা বাড়তে দেখবে না। 2 বছরে অতটা দেখা যায় না যতটা কিনা 5 বছরে দেখা যায়। তো হ্যাঁ, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান আছে এসআইপি, আর একটা হয় এসডব্লিউপি, সেটা হচ্ছিলো পেনশন প্ল্যান টাইপের ভাবতে পারো। ওটা হচ্ছিলো সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান। এখন পেনশনের ব্যাপারে আর অত কথা বলছি না। এসআইপি মিউচুয়াল ফান্ডের আন্ডারে আছে। যা কথা বললাম কোনোটা যদি না বোঝো না, জাস্ট কথাটাকে শুনে নিলে এসআইপি টাইপ করো গুগলে, 1000 একটা ভিডিও পেয়ে যাবে। সেটার ব্যাপারে রিসার্চ করো, পড়াশোনা করো। সবসময় মনে রাখবে একটা কথা, টাকা কামানো যতটাই দরকার, ইকুয়ালি দরকার হচ্ছে টাকাটাকে প্রপার ওয়েতে সেভ করা বা ইনভেস্ট করা। তুমি টাকা কামালে 1 লাখ টাকা, অ্যান্ড তোমার সেভিংসে 0 টাকা পড়ে আছে, কোনো লাভ নেই। কেউ হয়তো 50,000 টাকা কামালো, কিন্তু তার সেভিংসে 30,000 সে সেভ করেছে, তার ভ্যালু অনেক বেশি কম্পেয়ার টু দি লাস্ট পার্সন। তো ইটস ভেরি ইম্পর্টেন্ট তুমি কীভাবে টাকা ইনভেস্ট করছো, সেভ করছো, অ্যান্ড হ্যাঁ, দ্যাট ইজ ইট। আই হোপ এই ভিডিওটা হেল্পফুল ছিল, কিছু নতুন জিনিস তোমরা শিখতে পারলে, অ্যান্ড তোমরাও ইনভেস্টমেন্ট নিয়ে এখন একটু করে ভাববে, সেভিংসে তোমরাও টাকা রাখবে, অ্যান্ড পুরোপুরিভাবে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হবে। আশা করছি তোমাদের এই ভিডিওটা দেখে ভালো লাগলো। ভালো লেগে থাকলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।